বাংলাদেশের মানুষের একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, এটা একেবারে মহামারীর মতো। যেহেতু আমি নিজেও তো বাংলাদেশের একজন মানুষ, তাই না? অতএব আমি তো এটা খুব ভালো করে জানি যে সেই প্রবলেমটা কী। সেটা হলো তারা নিজেদের কোনো দোষ ত্রুটি কখনোই দেখে না। নিজেদের দোষ ত্রুটি তারা দেখা তো দূরের কথা, মানে স্বীকার তো দূরের কথা, তারা দেখেই না। নিজেদের যত সমস্ত আকাম কুকাম এবং এবং এর দায় অন্যের উপর চাপিয়ে নিজে ফেরেস্তা সাজবে। এর একটা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা আছে, কারণ বাংলাদেশের মানুষগুলো তো কি মুমিন মুসলমান, রাইট? তো দুনিয়ার একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম এবং তার অনুসারী হলো মুসলমান। এবং ইসলাম অনুযায়ী এই মুসলমানরা হলো এই দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের সেরা, আর যারা অমুসলিম তারা তো নিকৃষ্ট প্রাণী। অতএব যারা নাকি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা কি কোনো ভুল করতে পারে? এবং এটাই হলো সাইকোলজিক্যাল প্রবলেম। এবং ঠিক এই কারণেই তারা নিজেদের কোনো দোষ ত্রুটি এগুলো তারা একেবারেই দেখতে পারে না। কেন কথাগুলো বললাম? যে দেখেন, বাংলাদেশের একজন সাংবাদিক কি কথাবার্তা বলছে, তার কথাবার্তা থেকেই কিন্তু এটা পরিষ্কার বোঝা যাবে। তো আমরা তার কথা একটু শুনি। আগে বিএনপি সরকার ক্ষমতায় ছিল 2001 থেকে 6 সাল পর্যন্ত। আমাদের সীমানার চারপাশে 184টা ফেন্সিডিল কারখানা তৈরি করেছিল সিস্টেমেটিক ওয়েতে। ভারত যদি তাদের দেশের মধ্যে ফেন্সিডিল কারখানা তৈরি করে, তো তাতে বাংলাদেশের সমস্যা কী? বাংলাদেশে যদি এই ধরনের নানা কিছুর কারখানা বাংলাদেশের মধ্যে তৈরি করে, তাতে ভারতেরও তো কোনো কিছু যায় হয় না, তাই না? যার যার ব্যক্তিগত ব্যাপার, মানে রাষ্ট্রীয় ব্যাপার আর কি। তো বাংলাদেশ যদি এই ধরনের অনেক কিছুর কারখানা তৈরি করে, তো এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। এখানে তো ভারত কিছু বলতে পারে না, করতেও পারে না, এবং করার কোনো রাইট তাদের নাই, তাই না? অর্থাৎ ভারত যদি তাদের দেশের মধ্যে 184টা ফেন্সিডিলের কারখানা তৈরি করে, এখন কী কারণে তৈরি করেছিল এটা তো তারাই ভালো জানে। আমি তো যতটা জানি, এই ফেন্সিডিল হলো কাশের ওষুধ। এই ভারতে যখন ফেন্সিডিল তৈরি হয়, তখন এইটা কিন্তু কাশের ওষুধ হিসাবেই তারা ব্যবহার করত। মনে হয় যে কাশের ওষুধ হিসাবে ব্যবহার করার জন্যই তারা 184টা কারখানা তৈরি করছিল, তাই না? তো এখন এতে বাংলাদেশের সমস্যাটা কি দেখি, ভালো করে একটু ঝেড়ে কাশেন তো। ইন্ডিয়া এবং এটা আমি রিপোর্ট করেছিলাম তখন দৈনিক যায় দিনে আপনার তৈরি করেছিল, এবং সেখান থেকে খুব কোঅর্ডিনেটেড ওয়েতে এই মানে ফেন্সিডিলগুলো বাংলাদেশে ঢুকানো হতো। এইবার দেখেন, যে বললাম না যে ওই যে বাংলাদেশের মানুষ তারা তাদের নিজেদের দোষ ত্রুটি দেখে না। কি বললো যে ভারতে বাংলাদেশের সীমানা অঞ্চলে ভারতের মধ্যে নাকি 184টা ফেন্সিডিলের কারখানা ছিল, এবং সেখান থেকে খুব কোঅর্ডিনেটেড ওয়েতে তারা কি করতো, বাংলাদেশে এগুলো পাঠাতো, এগুলো চালান করতো, তাই না? তার মানে দোষটা হলো ভারতের, ভারত চালান করতো, তাই তো? কিন্তু ঘটনা কি আসলে তাই নেই। ভারত যদি চালান করে থাকে, তাহলে ভারতের লোকজন এসে নিশ্চয়ই এই ফেন্সিডিলের এই বোতলগুলা প্যাকেজিং করে, মানে প্যাকেট করে গাড়ি টাড়িতে করে নিয়ে এসে বাংলাদেশে দিয়ে যেত। বিষয়টা এরকম না? মানে তার কথায় তাই মনে হচ্ছে না যে ভারতের লোকই ফেন্সিডিল তৈরি করে বাংলাদেশে সুন্দরভাবে পৌঁছে দিয়ে যেত? কিন্তু বিষয়টা কি আসলে তাই নাকি না? ভারতের লোকজন কখনোই তারা একটা বোতলও ফেন্সিডিল নিয়ে ওই বাংলাদেশের সীমানা ক্রস করে অবৈধভাবে বাংলাদেশে কোনো দিনও ঢুকতো না, এবং ঢোকেও নাই। এবং যে কারণে বস্তুত কোনো দিনও এই যে বিভিন্ন সময় বাংলাদেশে ওই যে ফেন্সিডিল সহ আটক টাটক হয় না, আজ পর্যন্ত শুনছেন যে বর্ডার অঞ্চলে কোনো ভারতীয় ওই ফেন্সিডিলের চালান সহ ধরা পড়ছে না? ধরা পড়ে কারা? ধরা পড়ে বাংলাদেশিরা। অর্থাৎ বাংলাদেশের লোকজনই অবৈধভাবে ভারতে ঢুকে তারপর সেখান থেকে ফেন্সিডিল নিয়ে প্যাকেজিং করে তারপরে বাংলাদেশে ঢোকে, তাই না? এবং যখন ওই যে বর্ডার গার্ড যারা আছে, মানে আগে তো তখন বিডিআর ছিল, তারা যখন অভিযান চালাতো ওরাই ধরা পড়তো, মানে বাংলাদেশি লোকজনরাই ধরা পড়তো, তাই তো? তাহলে দোষটা কার, ভারতের নাকি ভারতের লোকের নাকি বাংলাদেশের লোকের বলেন তো? বাংলাদেশের লোক যেহেতু ভারতে গিয়ে এগুলো কিনতো এবং কিনে তারা বাংলাদেশে এনে ব্যবসা করতো, তো তাই যদি হয় তাহলে এখানে বাংলাদেশে এই ফেন্সিডিলের একটা মার্কেট আছে এবং ক্রেতা আছে, এবং বাংলাদেশের লোকজনই অবৈধভাবে ভারতে ঢুকে এগুলো কিনে যদি নিয়ে আসে, তাহলে পৃথিবীর কোন দেশের পাবলিক এই কারখানা তৈরি করবে না?
ভারতের লোকজনরা তো কখনো ফেন্সিডিল এগুলো নেশা করে নাই। আমি তো কোনোদিন ভারতের লোকজনদেরকে ফেন্সিডিল খাইতে দেখি নাই। এগুলো তো বস্তুত বাংলাদেশের লোকজনরাই আবিষ্কার করে। ফেন্সিডিল নাকি একটা নেশা জাতীয় দ্রব্য, তাই তো। তো এই জন্য বাংলাদেশে পোলাপাইনরাই ফেন্সিডিল খাইতো এবং তাদের মধ্যে বিশাল একটা চাহিদা। তো বাংলাদেশের লোকজন ভারতে অবৈধভাবে ঢুকে এগুলো নিয়ে আসতো। তো সব রিস্ক যদি বাংলাদেশের লোকজনরা নেয়, যে অবৈধভাবে ভারতে ঢোকা এবং তারপরে ভারতের বিএসএফ দ্বারা গুলি খাওয়া ইত্যাদিকে পরোয়া না করে বাংলাদেশের লোকজনই যদি ভারতে ঢুকে ফেন্সিডিল নিয়ে আসে, তাহলে দোষটা কি ভারতের নাকি বাংলাদেশের? বাংলাদেশের লোকজন যদি ফেন্সিডিল আনার জন্য ভারতে না ঢুকতো, তাহলে তো ওই 184টা কোম্পানি তো বা ওই কারখানা তো তৈরি হতো না, তাই না? অথচ এই সাংবাদিক দেখেন লম্বা লম্বা গলায় এমনভাবে বলল যে পুরা দোষটা ভারতের, তারাই কোঅর্ডিনেটেড হইতে বাংলাদেশে ফেন্সিডিল চালান করতো। এবং এটাই হলো সাইকোলজিক্যাল প্রবলেম। এখানে এই যে এই ফেন্সিডিল যে ভারত থেকে নিয়ে আসতো বাংলাদেশের লোকজনই ঢুকে, তাই না? এখানে এই যে যারা নাকি বর্ডার গার্ড না, এখন যাদের বর্ডার গার্ড বলা হয় বিজিবি, তো তারাই তো টাকা পয়সা নিত ওই চোরাকারবারিদের কাছ থেকে এবং তারাই বলতো যে যা যা ভারতে গিয়ে ওইগুলো নিয়ে আয়। বর্ডার গার্ডের সহযোগিতা ছাড়া এবং ওই সীমানা অঞ্চলে যে থানা মানাগুলো আছে, এদের ওই থানার ওসি বা পুলিশ, তাদের সহযোগিতা ছাড়া কি কোনোভাবেই এরা কি ওই সীমানা অতিক্রম করে ভারতে যাওয়ার সাহস পেত? না, কোনো দিনও না। অর্থাৎ বাংলাদেশের পুলিশ মানে ওই সীমান্ত অঞ্চলে যে পুলিশ থাকে বিভিন্ন উপজেলায়, আর যে বর্ডার গার্ডের লোকজন যারা ওখানে ডেপ্লয়েড আছে, তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করতো। করার কারণেই বস্তুত বাংলাদেশের থেকে কোনো সমস্যা হতো না। ওই অনেক ক্ষেত্রে ওই বিএসএফের দ্বারা গুলি টুলি খাইতো আর কি। তো এখন বাংলাদেশের পুলিশেরও কোনো দোষ নাই, বিজিবিরও কোনো দোষ নাই, বাংলাদেশের পাবলিকেরও কোনো দোষ নাই, সব দোষ ভারতের। তার মানে ভারতের উপরে দোষ দিতে পারলে এই বাংলাদেশের মানুষ মারাত্মক একটা জান্তব একটা উল্লাস তারা অনুভব করে। আমি এই সাংবাদিককে বলতে চাই, বাংলাদেশের মানুষ যাতে ফেন্সিডিল বা এই জাতীয়, এখন তো এই যে ইয়াবার ব্যাপক তাই না, প্রাদুর্ভাব। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলে এই ইয়াবা ব্যবসার সাথে ওই সীমানা অঞ্চলের যে নেতা টেতা আছে না, তারাও কিন্তু জড়িত ছিল। এমন না যে এগুলো জাস্ট চোরাকারবারিরা এটা করতো না, ওই অঞ্চলের যে নেতা তাদেরকে বখরা না দিয়ে, তোলা না দিয়ে এই ব্যবসা কিন্তু করা যেত না। এই জন্য সীমানা অঞ্চলে যত রাজনৈতিক নেতা আছে তাদের আয়ের একটা বড় উৎসই কিন্তু ছিল এই চোরাকারবারিদের কাছ থেকে চাঁদাবাজি করা। তো বাংলাদেশের নেতা, সরকারি লোকজন, বিডিআর সব মিলে সবাই তো এই কাজে সহযোগিতা করতো। অথচ এদের কোনো দোষ না, সব দোষ ভারতের। বলেন তো এইগুলো শোনার পরে মেজাজ ঠিক থাকে? এইগুলো শোনার পর মেজাজ ঠিক থাকে না। আমি বারবার কিন্তু বিভিন্ন ভিডিওতে বলছি, বাংলাদেশে যদি শুধুমাত্র এই যে বিয়ারটা যদি বৈধ করে দিত, বিয়ার হুইস্কি বা মদের কথা বাদই দেন, বিয়ারটা যদি একটু বৈধ করে দিত, তাহলেও বাংলাদেশের পোলাফাইন কখনোই এই যে ফেন্সিডিল ইয়াবা এইগুলো সেবন করতো না, এবং করে এদের লিভার বা কিডনি এগুলো নষ্ট করতো না, এদের ব্রেন নষ্ট করতো না। কিন্তু বাংলাদেশ হলো মুমিন মুসলমানের দেশ, ভয়ঙ্কর রকম ধর্মোন্মাদ। এখন ওই যে সৌদি আরবের লোকজনদের চাইতো তারা ভয়ঙ্কর ধর্মোন্মাদ। ওই ইসলামে মদ, এগুলো নেশাদ্রব্য, এগুলো নিষিদ্ধ। চিন্তা করে দেখছেন যে এই শুধুমাত্র বিয়ারটা বৈধ করে দিলে কিন্তু এই বাংলাদেশের তরুণ সমাজ নষ্ট হতো না, কিন্তু সেটা এরা করবে না। এবং আপনারা জানেন এই যে সৌদি আরবের এয়ারলাইন্স অথবা কুয়েতের এয়ারলাইন্স, কাতার, দুবাইয়ের এয়ারলাইন্স, আরে ভাই তারা তো আরব এবং তাদের এয়ারলাইন্স আছে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, বাংলাদেশের যে এয়ারলাইন্স আছে না, এই এয়ারলাইন্সে কিন্তু কোনো বিয়ার অথবা ওয়াইন বা হুইস্কি এগুলো সরবরাহ করে না, এগুলো কিন্তু সরবরাহ করে না। বাট দেদারসে সরবরাহ করে এই যে বিয়ার, হুইস্কি, ওয়াইন, এই যে সৌদিয়ান এয়ারলাইন্স, কুয়েত এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, দুবাই এয়ারলাইন্স, এবং তাতে কিন্তু তাদের কোনো সমস্যা নেই। তারা তাদের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্যে ওই যাত্রীদের যত রকম মনোরঞ্জন করার দরকার সেগুলো কিন্তু তারা অবাধে করে যায়। বাট সমস্যা বাংলাদেশের মানুষের। এই যে বাংলাদেশের এই যে বিমান, এই যে বাংলাদেশ বিমান,
এইটা এখন এই যে বাংলাদেশ থেকে ডাইরেক্ট এই যে টরন্টো মানে এই কানাডা টরন্টোতে ডাইরেক্ট ফ্লাইট চালু করছে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এখানে কিন্তু ওই ধরনের ওই বিয়ার বা ওয়াইন বা হুইস্কির এগুলোর কিন্তু কোনো সরবরাহ নাই, এবং আরও অন্যান্য ডেস্টিনেশনে বাংলাদেশ বিমান যে যায় এগুলোর নাই। আমার মনে হয় যে পৃথিবীতে একমাত্র এই বাংলাদেশ বিমানই এই কাজটা করে, অর্থাৎ এরাই একমাত্র খাঁটি মুসলমান। যাই হোক, সেই খাঁটি মুসলমান হওয়ার কারণে হচ্ছে কি, এই বাংলাদেশ বিমানে মনে করেন যারা একটু মালটাল খায়, যারা একবার বাংলাদেশ বিমানে ওঠে আর যখন এই ধরনের হসপিটালিটি দেখে, আর জিন্দেগিতে কোনো দিনও বাংলাদেশ বিমানে টিকিট কাটে না, বুঝছেন। বাংলাদেশ বিমান যে লস দেয় এমনি এমনি না, এদের ব্যবসায়িক পলিসিও ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আজ যেখানে নাকি ইসলামের পতন, তারা কিন্তু তাদের এই ব্যবসার ক্ষেত্রে ধর্ম নিয়ে আসে না। তো এটাই বাস্তবতা। তো যাই হোক, এই সাংবাদিক এখন লম্বা লম্বা কথা বলছে এবং ফেন্সি ডিলের জন্য সমস্ত রকম দায়িত্ব চাপাচ্ছে ভারতের উপরে, কিন্তু একবারও সে এইটা উপলব্ধি করছে না যে বাংলাদেশের লোকজন যদি এটা ব্যবহার না করতো এবং এরা ভারতে অবৈধভাবে ঢুকে যদি বাংলাদেশে ফেন্সি ডিল নিয়ে না আসতো, তাহলে ভারত কঠিনকালেও 184টা ওই ফেন্সি ডিলের কারখানা তারা কিন্তু বানাতো না। এবং তার চূড়ান্ত কথা হচ্ছে, এই ফেন্সিডিলটা যে ওষুধ, এটা তো ওয়ান কাইন্ড অফ মেডিসিন। এটা কিন্তু ভারতে এগুলো চালু করেছিল বস্তুত কাশের ওষুধ হিসাবে। বাংলাদেশের পাবলিকই ওই যে অত্যন্ত মেধাবী, তারা আবিষ্কার করলো এটা হলো ওয়ান কাইন্ড অফ ড্রাগ। তো এই হলো অবস্থা। ধন্যবাদ।